ঠিক আছে। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের বিটেকের যে 3rd সেমিস্টারের আজকে এটা প্রথম ক্লাস। আমরা আজকে যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে সিগন্যালস অ্যান্ড সিস্টেম। তো সিগন্যাল অ্যান্ড সিস্টেমে আমি তোমাদের সিগন্যাল অ্যান্ড সিস্টেম পড়াবো। তো তোমাদের ম্যাকআউটের সিলেবাস এই যে এইটা যেটা আমি এখন এখানে শো করছি, আশা করছি স্ক্রিনটা শেয়ার হয়েছে। তো এখানে দেখো 1 2 3 4 5 5টা মডিউল রয়েছে। তো সিগন্যাল অ্যান্ড সিস্টেম যারা বিটেক করছো ডিরেক্ট তারাও কিছু মানে তারাও আগে কখনো পড়েনি বা আগে কিছু জানে না, আর যারা ডিপ্লোমার পরে বিটেক করছে তাদের জন্য সিগন্যাল অ্যান্ড সিস্টেম সাবজেক্টটা নতুন। তারা হয়তো কিছু কিছু জিনিস ব্যাপারে জেনেছে, কনসেপ্ট কিছু কিছু শিখেছে, এর মধ্যে সেগুলো আছে, কিছু টপিকের ব্যাপারে জানে, বাট অ্যাজ আ সাবজেক্ট সিগন্যাল অ্যান্ড সিস্টেম সবার কাছে একটা নতুন সাবজেক্ট। তো আমরা প্রথমে শুরু করবো, একটুখানি আমরা সিলেবাসটা দেখবো, সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তারপর কি বই ফলো করা যেতে পারে সেটা একটু বলে দেব। তো দেখো প্রথম যে মডিউলটা আছে সেটা বেসিক্যালি আমাদের যে বেসিক্স, যে কোনো সাবজেক্টে ঢুকতে গেলে তার যে ইন্ট্রোডাকশন পার্ট থাকে, তার যে বেসিক পার্ট থাকে, তো এই চ্যাপ্টারটা একদম বেসিক পার্ট। বেসিক্যালি এখানে আমরা কি দেখবো, এখানে আমরা সিগন্যাল কি, সিগন্যাল কি জিনিস, সিস্টেম কি, সিস্টেম দিয়ে কি বোঝাই, তো সেইগুলো দেখবো, ডেফিনিশন দেখবো, দুজনের কি কি টাইপ, সিগন্যাল কি কি টাইপের হয়, কি কি ক্লাসিফিকেশনস আছে সেগুলোর ডেফিনিশন দেখবো, সিস্টেমের কি কি টাইপস আছে সেটা দেখবো আমরা। তাছাড়া আমরা কি দেখবো, কিছু প্রপার্টিজ দেখবো, যেমন এখানে কিছু লেখাই আছে, লিনিয়ারিটি, অ্যাডিটিভিটি, হোমোজেনিটি, শিফট ইনভেরিয়েন্স, কজালিটি, স্টেবিলিটি, রিলাইজেবিলিটি। তো এই সব কিছু কিছু প্রপার্টিজ আমরা দেখবো। আর আমাদের টাইপস অফ সিগন্যালের মধ্যে এখানে এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট অ্যামপ্লিটিউড সিগন্যাল, এগুলো লেখা আছে। তো আমরা এর বাইরেও কিছু জিনিস দেখবো, শুধু এগুলো দেখবো না। তার কারণ হচ্ছে প্রথম কথা, শুধু এই কটা টাইপ হয় না, আরো টাইপস হয়। তো তার মধ্যে সব না দেখলেও কিছু কিছু তো আমরা অবশ্যই পড়বো, কিছু কিছু আমরা জানবোই, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট অবশ্যই। সিলেবাসে লেখা না থাকলেই যে ম্যাকআউট প্রশ্ন করে না তার কোনো মানে নেই। তো সেজন্য আমরা অবশ্যই জানবো, আর যেহেতু সাবজেক্টটা পড়ছি, তো যেগুলো বেসিক আমাদের জানা উচিত সেগুলো চেষ্টা করবো অবশ্যই জেনে নেওয়ার। তারপরে যখন তারপরের মডিউলটা দেখবো, তারপরের মডিউলটা লেখা আছে লিনিয়ার শিফট ইনভেরিয়েন্ট সিস্টেম। তো বেসিক্যালি লিনিয়ার শিফট ইনভেরিয়েন্ট সিস্টেম বা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, এলটিআই বা এলএসআই সিস্টেম। তো সেই এলটিআই বা এলএসআই সিস্টেমের মডিউল 1-এ বেসিক্যালি আমরা টাইম ডোমেন অ্যানালিসিস করবো, যে টাইম ডোমেনে এই ধরনের সিস্টেমের বিহেভিয়ার কিরকম হয়, কি কি তার উপর আমরা ফাংশনস করতে পারি, কি কি জিনিস আমরা অপারেশনস করতে পারি, বা কি কি প্রপার্টিজ আছে, এই সব কিছু দেখবো, ক্যারেক্টারিস্টিক্স দেখবো। যেরকম এখানে দেখো আমাদের ইম্পালস রেসপন্স, স্টেপ রেসপন্স, কনভলিউশন, এই সব কিছু আছে, এগুলো আমরা দেখবো। কনভলিউশন শিখবো কিভাবে করতে হয়, বিভিন্ন মেথড দেখবো কনভলিউশনের। তারপরের মডিউলটায় বেসিক্যালি আমরা লিনিয়ার শিফট ইনভেরিয়েন্ট বা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের আমরা দেখবো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। এখানে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়ে এই সিস্টেমের বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক স্টাডি করব। তো আমরা জানি যখনই আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাই, তখনই আমাদের, যখনই কোনো ডোমেন চেঞ্জ করি, তখনই কোনো একটা ট্রান্সফরমেশন টুলের আমাদের হেল্প নিতে হয়। তো কোনো একটা ট্রান্সফরমেশন, কোনো একটা ম্যাথামেটিক্যাল টুল আমাদের লাগবে। তো আমাদের টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাওয়ার জন্য যে ম্যাথামেটিক্যাল টুলটা আছে সেটা হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এখানে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ব্যাপারে জানবো, ফুরিয়ার ট্রান্সফর্মের টাইপস দেখবো, ডিটিএফটির ব্যাপারে জানবো, ডিটিএফটির ইকুয়েশনস দেখবো, কিভাবে আমরা ডিটিএফটি করি সেরকম এক্সাম্পলস দেখবো, ডিএফটি দেখবো, সবই দেখবো। তারপর তাদের আমরা প্রপার্টিজ দেখবো, এখানে প্রপার্টিজ এর মধ্যে যারা পার্সেভালস থিওরেম আছে সেটাও দেখবো। তো এই করে আমাদের মডিউল 3টা মোটামুটি এই ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে যাবে। তারপরেই মডিউল 4টায় যখন আসবো, মডিউল 4-এ এসে আমরা দেখবো ফুরিয়ার ট্রান্সফর্ম ছাড়াও আর যে দুটো লেখা আছে, যেগুলো পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর জেড ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর জেড ট্রান্সফর্মটা যারা কেউ যদি ডিপ্লোমা করে আসে তো তাদের কাছে ল্যাপ্লাসটা একটু জানা, যেরকম ফুরিয়ারটাও একটু জানা থাকবে যারা নেটওয়ার্ক সার্কিট থিওরি যারা করবে, তেমন ল্যাপ্লাসটাও জানা থাকবে, টুকটাক জানা থাকবে, খুব বেশি না। যারা কন্ট্রোল সিস্টেম পড়েছে তাদের জন্য ল্যাপ্লাসটা টুকটাক জানা থাকবে, যে কি জিনিস কোন ডোমেনে নিয়ে যায়। ল্যাপ্লাসটা বেসিক্যালি যেরকম আমি বললাম যে ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা করে সেটা হচ্ছে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফার করে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করে, আমাদের কাছে আর একটা ডোমেন আছে যেটার নাম হচ্ছে
এস ডোমেন। তো সেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা টাইম ডোমেন থেকে এস ডোমেনে কোনো সিগন্যালকে ট্রান্সফার করতে পারি। আর সিমিলারলি জেড ট্রান্সফর্ম হচ্ছে যখন আমরা টাইম ডোমেন থেকে জেড ডোমেনে ট্রান্সফার করি, তখন আমরা জেড ট্রান্সফর্মের হেল্প নিই। তো আমরা এই চ্যাপ্টারে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর জেড ট্রান্সফর্ম শিখবো। তারপরে যে চ্যাপ্টারটা আমাদের আছে সেখানে আমরা দেখব স্যাম্পলিং। তো স্যাম্পলিং আমরা আগে যদি কোথাও পড়ে থাকি সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশনে। তো কমিউনিকেশনের মধ্যে আমরা স্যাম্পলিং জিনিসটা পড়েছি। স্যাম্পলিং বলতে স্যাম্পল কথাটা থেকে স্যাম্পলিং এসছে। আমরা স্যাম্পল কথাটা কিরম ভাবে ইউজ করি, যে কোনো একটা বড় জিনিসের আমরা কখনো ধরো একটা কোনো জিনিসকে স্টাডি করতে হবে, তখন আমরা পুরো জিনিসটাকে না নিয়ে সেটার কিছু স্যাম্পলস নিই, যে এটার কিছু স্যাম্পলস দেখে এই পুরো জিনিসটার বিহেভিয়ার, পুরো জিনিসটার ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম। তো স্যাম্পলও হচ্ছে আমাদের একটা পুরো বড় একটা ডোমেন জুড়ে একটা সিগন্যাল থাকলে যখন সেই সিগন্যালের কিছু কিছু পার্ট নিয়ে টাইম ডোমেনে যখন কিছু কিছু পার্ট আমরা ভাগ করে দেবো, ডিসক্রিটাইজ করে দেবো জিনিসটাকে, তখন আমরা সেই স্যাম্পলস পাবো। তো সেই স্যাম্পলের ব্যাপারে আমরা জানবো, রিকনস্ট্রাকশনের ব্যাপারে জানবো। তো এই করে আমাদের মোটামুটি 5টা মডিউল এই নিয়েই আছে। তো এবার যদি আসি বইয়ের কথায়, বই যদি বই আমি লিখে দিচ্ছি, আমি যে বইটা পড়েছি, যেটা পড়ে আমার মোটামুটি সব কভার হয়েই গেছে, আমার কোনো অসুবিধা হয়নি, সেরকম বই হচ্ছে পি রমেশ বাবু। তো এটা বললেই হয়, বা আর একজন রাইটারও আছে ওনার সাথে, তো সেটাও লিখে নাও, বাট পি রমেশ বাবু বললেই হয়ে যাবে। তুমি কি কিছু বই কিনেছো? না দিদি, এখনো কিছু কিনিনি। তো দেখো, যদি কেনো তো কিনে নেবে, আর যদি লাইব্রেরিতে পেয়ে যাও, কলেজের লাইব্রেরিতে, তো সেখান থেকেও তুলে নিতে পারো। তো এই বইটা বেশ ভালো, আমার তো কোনো অসুবিধা হয়নি এই বইটা পড়ে। সবই মোটামুটি কভার আছে এই বইটাতে। তো এটা দেখতে পারো যদি চাও। আচ্ছা দিদি, এই কমিউনিকেশন এর ইসির সিলেবাস আলিয়া বা আলিয়া আর ওই উম, এখন যে সিলেবাসটা বলছিলেন হুম। একই রকম হবে না? তোমার কোন কলেজ? আমি আলিয়াতে ভর্তি হবো আর কি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি একবার দেখবো আলিয়ার সিলেবাসটা, দেখে জানিয়ে দেবো। ঠিক আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ দিদি, ঠিক আছে। আচ্ছা, দেখো মোটামুটি ওভারঅল সিলেবাস সেমই হয়। তো কিছু হয়তো এদিক ওদিক থাকতে পারে, বাট জেনারেলি ডিপার্টমেন্ট ওয়াইজ সিলেবাস ওভারঅল সেমই হয়। কোথাও কোথাও সাবজেক্ট কম্বিনেশন আলাদা হয়, বাট সিলেবাস ওভারঅল সেমই হয়, মানে আমি যতটা দেখেছি। তাও একবার আমি দেখবো, তো দেখে জানিয়ে দেবো। তো সিগন্যালস এন্ড সিস্টেম যদি আমি শুরু করি আজকে, তাহলে শুরু করি সিগন্যালস এন্ড সিস্টেম জিনিসটা কি। হ্যাঁ তো তোমার তাহলে ল্যাটারাল এন্ট্রি, তাই তো? হ্যাঁ 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 তো আগে কোন ডিপার্টমেন্ট ছিল, ইলেকট্রনিক্স? হ্যাঁ, ইসি। আচ্ছা, ইসি না ইটিসি ছিল, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, এখানে এসে টেলিকমিউনিকেশন নিয়ে শুধু কমিউনিকেশন। হ্যাঁ, এখানে এসে টেলিকমিউনিকেশন না, এখানে পুরো কমিউনিকেশন। তো যাই হোক, তো আহ, ঠিক আছে, তাহলে তো আশা করি ফুরিয়ারের ব্যাপারে জানোই টুকটাক, কারণ নেটওয়ার্ক থিওরি তো পড়েছো, বা সার্কিট থিওরি যেটাকে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সেটা তো পড়েইছো। আর কন্ট্রোল শুনেছি, সিস্টেমও। হ্যাঁ, মানে কিছু ইকুয়েশন দেখেছি কিন্তু
ভালোভাবে পারি না এটা। হুম, এখন ভালোভাবে পারবে। সিগন্যালে তো করতেই হবে, নেটওয়ার্কে যেহেতু খুব একটা লাগতো না, তো খুব একটা কেউই শেখে না। বাট ল্যাপ্লাসের নামও তো নিশ্চয়ই শুনে নিয়েছো তাহলে, কন্ট্রোল সিস্টেম যখন পড়েছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, তো ঠিক আছে। তো এখন আমরা সেসবে পরে যাব, যখন এখন আমরা যেটা আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে এখন বোঝা সাবজেক্টটা কি নিয়ে, সেটা বোঝা। তো সাবজেক্টটা কি নিয়ে বুঝতে গেলে, যে কোনো সাবজেক্ট কি একদম প্রথম থেকে বুঝতে গেলে একদম নাম থেকে শুরু করতে হয়। তো আমরা একদম নাম থেকে শুরু করব। তো আমাদের সাবজেক্টের নাম হচ্ছে সিগন্যালস এন্ড সিস্টেম। তো পার্টে পার্টে যদি ভাগ করি তাহলে একটা হচ্ছে সিগন্যাল আর একটা ওয়ার্ড হচ্ছে সিস্টেম। তো প্রথমেই আমরা জানবো যে সিগন্যাল কি। তো তো কোনো আইডিয়া সিগন্যাল কি জিনিস? কোনো আইডিয়া? সিগন্যালের ডেফিনেশন জানি না ঠিক, কিন্তু ডেটা যেগুলো পাঠানো হয় ইনফরমেশন সেগুলোই সেটাই সিগন্যাল, এটা হিসেবে জানি, খুব ভালো করে জানি না। তো বেসিক্যালি সিগন্যাল ইজ সামথিং দ্যাট ক্যারিজ ইনফরমেশন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা হ্যাঁ। দুটো রকম ভাবে লিখতে পারি, একটা ডেফিনেশন এরকম লিখতে পারি, লিখে নাও। সিগন্যাল ইজ আ ম্যাথামেটিক্যাল representation of physical phenomenon which carries or contains some information. তো কি বলছি, সিগন্যাল হচ্ছে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা ফিজিক্যাল ফেনোমেনা। বেসিক্যালি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনো ফিজিক্যাল ফেনোমেনাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তো সেটাকেই আমরা সিগন্যাল বলবো, যদি তাতে কোনো ইনফরমেশন ক্যারি করা হয়। তো যেরকম ধরো আমরা যদি বলি, আমাদের ফর এক্সাম্পল আমাদের যে এসি ভোল্টেজকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ আ সাইনোসয়েডাল ভোল্টেজ, আমরা লিখতে পারি সাইনোসয়েডাল ভোল্টেজ একটা, তাই তো? তো সেটা একটা ইনফরমেশনও ক্যারি করে। হ্যাঁ, কি ইনফরমেশন ক্যারি করে, যে একটা এসি ভোল্টেজের যদি ভোল্টেজ ভার্সেস টাইমের যে গ্রাফটা আমি ড্র করি, তাহলে কোন টাইমে কত ভোল্টেজ হচ্ছে সেটা আমাকে বলে, তাহলে এটা একটা ইনফরমেশন। তাহলে যখনই কোনো ইনফরমেশন ক্যারি করছে, কোনো ফিজিক্যাল ফেনোমেনার কোনো ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা কিনা কোনো ইনফরমেশন ক্যারি করছে, সেটাকেই আমরা বলবো সিগন্যাল। তো এটাকে আরেকটা কিভাবে লিখতে পারি, ইট ইজ, ভোল্টেজের উপর। না ভোল্টেজ বা এরকম বলে দিয়ে লিখবো না, যেটা আমাদের ইউনিভার্সাল হবে সেই রকম কথা দিয়ে সবসময় ডেফিনেশন লিখতে হয়। আচ্ছা। It is a dependent variable. It is a dependent variable that varies with time, space, or any other independent variable, and সবসময় এটা লিখতে হবে carries some
ইনফরমেশন। তো কি বলছি, এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যেটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট করে, যে যেই ভেরিয়েবলের ভ্যালুটা অন্য কোনো ভ্যারিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট ভ্যারিজ উইথ, যেটা ভ্যারি করে কার রেসপেক্টে, টাইম, স্পেস বা অন্য যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, যেটা কিনা অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট না। তো সেরকম কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এক বা একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এই সিগন্যাল হয়ে যায় ডিপেন্ডেন্ট। আর তাছাড়া সেটা কি করে, একটা কোনো ইনফরমেশন ক্যারি করে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাকে যদি আমি লিখি, আমি কিরকম ভাবে লিখবো, ধরো আমাদের কাছে একটা সিগন্যাল আছে, আমরা কিরকম ভাবে লিখি, এক্স অফ টি, এরকম ভাবে লিখি, তো লিখতে পারি তো এক্স অফ টি সমান হ্যাঁ সাইন, হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে। সাইন টি লিখতে পারি এরকম ভাবে আমরা কোনো সিগন্যালকে। হুম এটাকে যদি হুম। ড্র করতে যাই, আমাকে কিরম ভাবে ড্র করব, আমি ড্র করব টাইমের রেসপেক্টে এক্স অ্যাক্সিস থাকবে। এদিকটা আমার হয়ে যাবে টাইম, আর এদিকটা আমার হয়ে যায় এক্স অফ টি বা আমার সাইন টি, তাই তো? তো এখানে যখন এরকম ভাবে কোনো সিগন্যালকে আমি রিপ্রেজেন্ট করি, এই ক্ষেত্রে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা বলতে পারবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? আচ্ছা, এই যে যে কথাটা আমি লিখেছি, এই যে আমার সিগন্যালটার রিপ্রেজেন্টেশন করেছি এক্স অফ টি, এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ও ইটসেলফ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ডেন্ট? এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভেতরে যেটা লিখেছি, টি, টি ফর টাইম। স্মল টি আমরা টাইম ডোমেনের জন্য ইউজ করি, তো টি ফর টাইম। তো স্মল টি টাইম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট বলছি আর কেন ডিপেন্ডেন্ট বলছি, বিকজ টাইম কত তার উপর ডিপেন্ড করে এক্স অফ টি এর ভ্যালুটা দেখো চেঞ্জ হচ্ছে। টাইমটা কিন্তু এক্স অফ টি এর উপর ডিপেন্ডেন্ট না, বাট টি এর উপর ডিপেন্ড করে এক্স অফ টি এর ভ্যালু পাল্টাবে। দেখো এখানে টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পুট করার জন্য এক্স অফ টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। কি বললাম বোঝা যাচ্ছে? টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পুট করার জন্য আমি এক্স অফ টি এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। তাই আমরা বলবো আমাদের টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর আমার এক্স অফ টি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি, এরকম ভাবে আমি আমার সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার তিনটে বেসিক সিগন্যাল আছে, আমি পরে ক্লাসিফিকেশন ফার্দার ভালো রকম ক্লাসিফিকেশনে পরে যাব। তার আগে তিনটে যে বেসিক টাইপ আছে সেগুলো একটু লেখো। অ্যানালগ, অর যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। সেকেন্ড একটা সিগন্যাল আছে, দ্যাট ইজ কল্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। থার্ড যেটা আছে সেটাকে আমরা বলবো ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে? আচ্ছা, যখনই কোথাও দেখবে এই স্মল টি লেখা আছে, এই স্মল টি সবসময় বোঝায় কন্টিনিউয়াস টাইম।
তো যদি কোনো সিগন্যালকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করি এক্স অফ স্মল টি, বা আমরা লিখি ওয়াই অফ টি বা এস অফ টি, বা যে কোনো ব্র্যাকেটে যদি এরকম স্মল টি থাকে, তার মানেই সেই সিগন্যালটা আমার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তাহলে আমার ডিসক্রিট আর ডিজিটাল সিগন্যাল কি করে বুঝবো? ডিসক্রিট সিগন্যাল বোঝার জন্য ডিসক্রিট সিগন্যাল বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে সেই প্রসেসটাকেই আমরা বলি স্যাম্পলিং। স্যাম্পলিং আমরা তাহলে মোটামুটি যে কনসেপ্টটা জানি, যে বেসিক্যালি আমাদের এই যে টাইম ডোমেনটা আছে এটাকে স্মল স্মল ডিভিশন করে দেওয়া। কিরকম ডিভিশন করলাম? 0 1 2 3 4 5 6 7 8 এরকম ইন্টিজারে ডিভিশন করলাম। ঠিক আছে, তাহলে কি হবে? এবার এই 1 ইনস্ট্যান্টের জন্য ভ্যালুটা দেখলাম সিগন্যালের, 2 ইনস্ট্যান্টের জন্য ভ্যালু দেখলাম, 3 ইনস্ট্যান্টের জন্য ভ্যালু দেখলাম, 4 ইনস্ট্যান্টের জন্য ভ্যালু দেখলাম, 5 এর জন্য ভ্যালু দেখলাম, কত 6, যখন 6 সেকেন্ড তখন ভ্যালু দেখলাম, যখন t equals to 7 তখন কত ভ্যালু দেখলাম, যখন t equals to 8 তখন কত ভ্যালু দেখলাম। তাহলে আমরা কি করলাম? এতক্ষণ ছিল আমার 0 থেকে এই এতটা পর্যন্ত আমি পুরোটাতে যে কোনো জায়গায় যে কোনো টাইমে, ধরো এখানে 1 ছিল, এখানে 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 5 ছিল, 1 2 3 4 এরকম যদি করে আমরা ভাবি, তাহলে দেখো 0 থেকে 1 এ 0 তেও ভ্যালু পাচ্ছি, 1 এও ভ্যালু পাচ্ছি, প্লাস 0 থেকে 1 এর মধ্যে যদি আমি এখানে জুম করি, 0 থেকে 1 এর মধ্যে কোথাও ধরো 0.5 আছে, দেখো সেখানেও আমি একটা ভ্যালু পাচ্ছি। কিন্তু যখনই আমি ডিসক্রিট করে নিলাম আমার টাইম ডোমেনটাকে, আমি কিছু ডিসক্রিট টাইম ইনস্ট্যান্টের জন্য শুধু আমার সিগন্যালের ভ্যালু পাচ্ছি। ডিসক্রিট টাইম ইনস্ট্যান্টের জন্যই আমি আমার সিগন্যালের ভ্যালু পাচ্ছি। আমি এই মোমেন্টে দেখে আর বলতে পারবো না 0.5 যখন 0.5 তখন আমার সিগন্যালের ভ্যালু কত, কারণ আমার কাছে এখন জিনিসটা স্যাম্পলড হয়ে গেছে, আমার কাছে কিছু স্যাম্পলের ভ্যালু আছে, পুরো সিগন্যালটার ভ্যালু আর আমার কাছে নেই। তো এইটা হয়ে যায় আমার ডিসক্রিট সিগন্যাল। দেখো বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, ডিসক্রিট সিগন্যালকে আমরা টি দিয়ে লিখি না, এখানে আমরা লিখবো এন, আর এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স অফ এন দিয়ে। তাহলে এক্স অফ এন, এই এনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক মিনিট, এই এক্সটা হচ্ছে আমার তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই পুরো এক্স অফ এন পুরোটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমার এন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা আমি এখানে সরিয়ে দিয়ে লিখি, আমার এন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স অফ এন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই এনটা তাহলে কি বোঝায়, পরের পেজে গিয়ে লিখি, এই এনটা আমার বোঝায় হচ্ছে ডিসক্রিট টাইম। দেখো
তাহলে এই হচ্ছে আমার ডিসক্রিট সিগন্যাল। তাহলে যদি কোনো সিগন্যাল আমি এরকম ভাবে দেখি যে রিপ্রেজেন্ট করছি, ব্র্যাকেটে স্মল এন লেখা আছে, তাহলে আমরা জানবো সেটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, এবার আসি আমার ডিজিটাল সিগন্যালে। ডিজিটাল সিগন্যাল এটা আমরা কমিউনিকেশন পড়ার সময়তেই দেখেছি যে আমরা যখন কোনো কমিউনিকেশন করি তখন ডিজিটাল সিগন্যাল বানানোর জন্য আমাদের কি করতে হয়, ডিজিটাল কনভার্সনের জন্য প্রথমে আমাদের স্যাম্পলিং করতে হয়, তারপর কোয়ান্টাইজিং করতে হয়। তো যদি আমরা বেসিক্যালি ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে ডিসক্রিট ইন বোথ টাইম অ্যান্ড অ্যামপ্লিটিউড। তো যদি আমরা এইরকম ভাবে এই যে টাইম ডোমেনটাকে পাল্টে পাল্টে ভাগ করে সেই ইনস্ট্যান্টেই ভ্যালু দেখলাম, আমরা যদি এই অ্যাক্সিসটাকেও এরকম ভাবে ভাগ করে দিই, তাহলে আমরা যে সিগন্যালটা পাবো সেটাকে আমরা করব কি, কোয়ান্টাইজেশন করব। তাহলে আমরা যে সিগন্যালটা পাবো সেটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলবো। তো আমরা ডিজিটাল সিগন্যালের যে এক্সাম্পলটা জানি সেটা হচ্ছে আমাদের বাইনারি সিগন্যাল। বাইনারি সিগন্যাল কিরকম ভাবে ড্র করি আমরা, 1 আর 0 কম্বিনেশনে। তো এরকম, এটা আমাদের ডিজিটাল সিগন্যাল। দিস ইজ দ্য এক্সাম্পল অফ আমাদের ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। তো আমরা এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমরা ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল সবটাই দেখলাম। আসলে আমি মিট থেকে বেরিয়ে গিয়েছিলাম, তো হয়তো লিঙ্কটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল তাই। হ্যাঁ, হঠাৎ বের করে দিল। আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য। আর রেসপন্স করছিলেন তো তুমি, এর আগেও একবার বেরিয়ে গিয়েছিলে তোমার নেটওয়ার্ক ইস্যুর জন্য, তো আমি ভাবলাম হয়তো তুমি বেরিয়ে গেছো তাই আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম যে ডিজিটাল সিগন্যাল কি, তাহলে আমরা ওই আমাদের সময় দেখেছি যে কমিউনিকেশন সিস্টেম পড়ার সময় দেখেছি যে আমরা যদি স্যাম্পলিং আর কোয়ান্টাইজিং দুটোই করি, বেসিক্যালি ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে এই যে আমি বললাম যে এই অ্যাক্সিস বরাবর ডিসক্রিট করে দেওয়া, স্পেসিফিক কিছু টাইম ইনস্ট্যান্টে ভ্যালু চেক করা আমার সিগন্যালের কি ভ্যালু, সেটা যদি আমি এই অ্যামপ্লিটিউড অ্যাক্সিস বরাবরও ডিসক্রিটাইজ করে দিই, বেসিক্যালি কোয়ান্টাইজড করে দিই, তো তখন আমার সেটা হয়ে যায় ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালের এক্সাম্পল কি, আমরা যে বাইনারিতে 1011 এই সিগন্যাল দেখি, বাইনারি সিগন্যালে আমাদের যে এক্সাম্পল সেটা আমাদের ডিজিটাল সিগন্যাল, তাই তো? তো এবার আমরা একটুখানি তিনটের ডেফিনেশনটাই একটু লিখে নেব। প্রথমেই আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যানালগ অর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। লিখে নাও, অ্যানালগ অর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কাকে বলি?
বানান ভুল লিখছি। আগের পেজেও বানান ভুল লিখেছি। স্ক্রিন কি শেয়ার করা আছে? স্ক্রিন শেয়ার হয়নি, দাঁড়াও করে দিচ্ছি। ও না। অফ হয়ে গেছিল, দেখো এখানে বানানটা ভুল লিখেছিলাম। হ্যাঁ, এটা ঠিক করে নেবে তো। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো প্রথমে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ডেফিনেশনটা লিখে নেব। লেখো দ্য সিগন্যালস। বেসিক্যালি আগে একটু বুঝে নাও যে এই ডেফিনেশন ঠিক আছে ডেফিনেশন বলার জন্য, বাট এই ডেফিনেশনটা পড়ে যদি বুঝতে যাও তখন কিন্তু কিছু কিছু সিগন্যালের ক্ষেত্রে আমাদের গন্ডগোল হতে পারে। এই ডেফিনেশনটা যেটা বলছে সেটা হচ্ছে, আগে ডেফিনেশনটা লিখে নাও। দ্য সিগন্যালস that are defined for every instant of time are known as continuous time signal। তো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এক্স অফ টি দিয়ে। এবার আমি কেন বললাম যে ডেফিনেশনটা এমনি লেখার জন্য ঠিক আছে, বাট নিজের বোঝার জন্য কেন, এটাই কি প্রবলেম আছে। সবসময় নিজের বোঝার জন্য এটা মাথায় রাখবে, যেখানেই তুমি ধরো সিগন্যাল আঁকা আছে, হয় আঁকা থাকবে নয় লেখা থাকবে। তো যদি লেখা থাকে তখন যদি ব্র্যাকেটে স্মল টি থাকে তার মানেই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর যদি আঁকা থাকে সেখানে যদি এই অ্যাক্সিসটাতে টি স্মল টি লেখা থাকে তার মানেই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এবার এই তাহলে ডেফিনেশনটাই অসুবিধা কোথায়? ডেফিনেশনটাই অসুবিধা, ধরো ফর সাম এক্সাম্পল এক্স অফ টি সমান 1/t, এটা কোনো সিগন্যাল হতে পারে? ইয়েস অর নো? 1/t না, কেন এরকম ভাবে দেখিনি। হতে পারে, তো কোনো অসুবিধা তো কোনো কিছু নেই যে 1/t এর জন্য রিলেশন এরম ভাবে, তো দেখতে এরকম হবে। ভালো করে আঁকতে বেসিক্যালি এরকম দেখতে হবে। বেসিক্যালি আমার ডেফিনেশনটা কি বলছে? ডেফিনেশন বলছে সিগন্যালস দ্যাট আর ডিফাইন্ড ফর এভরি ইনস্ট্যান্ট অফ টাইম। ডিফাইন মানে টি এর যে কোনো ভ্যালুর জন্য, টি এর যে কোনো ভ্যালুর জন্য আমি সিগন্যালের একটা ভ্যালু পাবো, সিগন্যালের একটা ভ্যালু পাবো। এবার তুমি দেখো যখন প্রথমেই টি ইকুয়ালস টু 0 পুট করবো তখন এক্স অফ টি কি হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে কোনো ভ্যালু পেলাম? ইনফাইনাইট তো আমরা ডিফাইন করতে পারি না, কিন্তু আমার এই সিগন্যালটাও কন্টিনিউয়াস টাইম সিগন্যালেরই মধ্যে পড়ছে। তাই জন্যই ডেফিনেশন লিখলে ঠিক আছে, কিন্তু বোঝার জন্য কি জানবে, যেখানেই স্মল টি লেখা থাকবে সেটাই আমার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। বোঝা গেছে? তাহলে আমরা কি দিয়ে বুঝবো? স্মল টি যদি লেখা থাকে বা স্মল টি যদি আঁকার জায়গায় গ্রাফে এই অ্যাক্সিসে লেখা থাকে, ব্র্যাকেটের মধ্যে স্মল টি লেখা থাকুক বা এই গ্রাফের মধ্যে এইখানে হরাইজন্টাল অ্যাক্সিসটা, তাহলেই সেটা আমার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। বোঝা গেছে?
আচ্ছা, ডিজিটালেও তো টাইম বোঝানোর জন্য স্মল টি ইউজ হয়, তো সেখানে কিভাবে মানে ডিজিটাল আলাদা সিগন্যাল হবে? তো আমরা দেখেই বুঝতে পারি, ডিজিটাল তো অ্যামপ্লিটিউড ডোমেনেও আমাদের সিগন্যালের এরকম দেখতে, ডিজিটাল সিগন্যাল তো এরকম দেখতে হয় আমাদের, এই যে। হ্যাঁ, ওখানে টাইম স্কেলের জন্য মানে এক্স অ্যাক্সিসে যে টাইমটা লেখা হবে তার জন্য তো টি দিয়েই ডিফাইন করা হবে না? হ্যাঁ, এই তো তোমরা গ্রাফ দেখলে বুঝতে পারবো আমরা, আচ্ছা। গ্রাফ দেখলে বুঝতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 মিনিট দাঁড়াও, এই নেটওয়ার্কটা আজকে খুব জ্বালাবে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল। আমাদের যে ডিসক্রিট সিগন্যালের জন্য আমরা দেখব ডিজিটাল সিগন্যালের জন্য কি হয় দেখো, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম ভাবে কিন্তু আমরা লিখতে লিখতে পারি না। এই যে তখন ধরো এক্স অফ টি সমান 1/t, এই জিনিসটাই কিন্তু তখন আর আসে না। তখন আমরা ডিজিটাল সিগন্যাল লিখি কিভাবে, আমরা তো ডিজিটাল সিগন্যাল 1000001 এরকম ভাবে লিখি, গ্রাফে হুম, হুম, দেখলে হুম। বুঝতে পারবো ছবি দেখে। আর যদি এমনিতে লিখি আমরা ডিজিটাল সিগন্যাল কিরকম লিখি, বিট স্ট্রিম দিয়ে লিখি তো, হ্যাঁ, ফাংশন হিসেবে লেখা যায় না। বিট স্ট্রিম দিয়ে লিখি আমরা, কারণ বাইনারি সিগন্যাল তো আমরা এরকম ভাবেই লিখতে হয়। তো যখন আমরা এমনি লেখাতে দেখবো তখন বিট স্ট্রিম দেখলেই বুঝে যাবো যে এটা আমার ডিজিটাল সিগন্যাল, গ্রাফে দেখলে এই যে এরকম শেপটাই দেখে বুঝে যাবো যে এটা বাইনারি সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল। আর এই ক্ষেত্রে কি হয়, নোটেশনটা পুরো অন্যরকম হয়, এরকম ভাবে নোটেশন করতে হয় ম্যাথামেটিক্যালি। আর আমার ড্র করার সময়তেও বুঝতে পেরে যাবো, গ্রাফের ড্রটাও পুরো অন্যরকম হয়। তো দুরকম ভাবেই বুঝতে পারবো এটার নোটেশন এরকম, এটাকে এরকম ভাবে লিখতে পারি না ইকুয়েশন দিয়ে, এখানে আমরা বিট স্ট্রিম দিয়ে লিখি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে আর কোনো ডাউট নেই? এবার আমরা ডিসক্রিট টাইম, না, এটা হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। এবার ডিসক্রিট টাইম সিগন্যালের ডেফিনেশনটা দেখব। ডিসক্রিট টাইমটা তাহলে কি বললাম? ডিস্টর্টেড ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যালের মধ্যে অনেক রকম সিমিলারিটি থাকতে পারে না? কিসে? ডিস্টর্টেড ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ এর মধ্যে। হ্যাঁ, ডিস্টর্টেড হয়ে গেলে তখন সেখানে অনেক সময় শেপ বিগড়ে গিয়ে পালস থেকে ওরকম ওয়েভের টাইপ চলে আসতে পারে যখন ডিগ্রেডেশন হয়। তো ডিগ্রেডেশন হলে হতে পারে, কিন্তু তার জন্য কিন্তু ভ্যালুতে কিন্তু মানে তাতেও আমাদের ডিজিটাল সিগন্যালে, যেহেতু ডিজিটালে যে প্রসেসিং গুলো আমরা কমিউনিকেশনে দেখেছি, যেহেতু আমরা থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে কাজ করি, যে এই ভোল্টেজের ওপরে এলে 1, এর নিচে হলে 0, তো হ্যাঁ, এরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ। কাজ করি, তাতেও আমাদের অ্যাডভান্টেজেস থাকে। বাট যখন আমরা ডিগ্রেডেশন হয়ে যাবে তখন শেপটা ওরকম ডিস্টর্টেড হয়ে গেলে হয়ে যায়, দেখতে ওয়েভ লাইক হয়ে যায়, এসে যায়। ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা। আচ্ছা, তো এবার যেটা বলছিলাম ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল কিভাবে ডিফাইন করব, বেসিক্যালি এটা কি বললাম যে এভরি ইনস্ট্যান্ট অফ টাইমে আমরা ডিফাইন করতে পারি, প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমরা সিগন্যালটাকে ডিফাইন করতে পারি। বাট আমরা ডিসক্রিট টাইমে কি বলেছি আগের পেজেই, যে ডিসক্রিট ইনস্ট্যান্টে শুধু ডিফাইন করতে পারবো, সব জায়গায় ডিফাইন করতে পারবো না। সব জায়গায় ডিফাইন করতে পারবো না মানে সব জায়গায় ভ্যালু পাবো না, শুধুমাত্র কিছু ডিসক্রিট টাইম ইনস্ট্যান্টেই ভ্যালু পাবো। তো সেটা যদি আমরা ডেফিনেশন ওয়াইজ লিখি তাহলে লিখে নাও, দ্য সিগন্যালস that are defined at discrete instant of
time are known as discrete time signal. আর এটা কিন্তু ডিসক্রিট টাইম সিগন্যাল কিন্তু ডিসক্রিট ইন টাইম আর কন্টিনিউয়াস ইন অ্যামপ্লিটিউড। তাহলে তিনটে সিগন্যাল কিভাবে মনে রাখবে? অ্যানালগ সিগন্যাল বা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস ইন অ্যামপ্লিটিউড, কন্টিনিউয়াস ইন টাইম। ডিসক্রিট টাইম কি কন্টিনিউয়াস ইন টাইম, এই কন্টিনিউয়াস ইন অ্যামপ্লিটিউড বাট ডিসক্রিট ইন টাইম। আর ডিজিটাল কি ডিসক্রিট ইন টাইম আবার ডিসক্রিট ইন অ্যামপ্লিটিউড। এটাকে আমরা ডিসক্রিট বলবো না, আমরা বলবো কোয়ান্টাইজড ইন অ্যামপ্লিটিউড। ঠিক আছে? আচ্ছা, ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? আমরা ডিনোট করি এক্স অফ এন দিয়ে। আগের পেজেই বলেছি এই যে আমাদের এন, এক্স অফ এন, এন হচ্ছে যদি কোন যেটা আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে সেটা হবে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর তার উপর কে ডিপেন্ড করবে? সেই যে পুরো সিগন্যালটা যেটা আমি লিখছি সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমার এক্স অফ এন ইটসেলফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এনটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ এই যে আমি বলছি এন, এই এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এক্স অফ এন এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। যেমন এখানে টি এর ক্ষেত্রে দেখো, টি এর আমি কি লিখেছিলাম এক্স অফ টি সমান সাইন টি। তো টি এর ভ্যালু পাল্টে পাল্টে আমি এক্স অফ টি এর ভ্যালু পাল্টাবো। তো টিটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, আর যেহেতু টি এর ভ্যালু চেঞ্জ করলে আমার এক্স অফ টি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমার এক্স অফ টি হচ্ছে ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? ঠিক আছে, তো আমরা এই সিগন্যালটাকে আমরা এরকম ভাবে লিখি এক্স অফ এন। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর একটাই পড়ে আছে, এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। তো আমরা এখানে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করব না, আমরা শুধু তিনটে সিগন্যালের ডিফারেন্স বোঝার জন্য, কোনটা কোনটা কোথায় কোথায় ডিসক্রিট কোথায় কোথায় কন্টিনিউয়াস সেটা বোঝার জন্য ডিসক্রিট সিগন্যালটা পড়লাম। আমরা মেইনলি যে সিগন্যাল নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই সিগন্যালটা, এই সিগন্যালটা digital signal. Digital signal কি? The signals that are, দুটো প্রপার্টি কি বলেছি? discrete in time discrete in amplitude। হ্যাঁ, and amplitude একটা discrete বলতে বলিনি, কি বলেছি টার্মটা? বলবে quantized in amplitude। আমরা কোয়ান্টাইজেশন পড়েছি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ডিজিটাল আর ডিসক্রিটের ব্যাপার স্যাপার পড়লাম আমরা। এবার আমরা একটু ভালো করে আরেকটু ব্যাপার স্যাপার গুলো বুঝবো, কিরকম কি ব্যাপার স্যাপার সেটা আমরা দেখব। তো আমরা একটুখানি আলোচনা করে নিই কিরকম, যে এক্স অফ টি তে তাহলে যদি আমি কোনো সিগন্যালকে এরকম লিখি যে এক্স অফ টি সমান, ধরো এক্স অফ টি সমান টি কিউব, তাহলে এখানে তুমি আমাকে বলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এখানে টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এক্স ডিপেন্ডেন্ট। এক্স না, এক্স অফ টি ডিপেন্ডেন্ট, এক্স অফ টি পুরোটাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, আর এই সিগন্যালটাকে কি সিগন্যাল বলবো? আর এই সিগন্যালটাকে কি সিগন্যাল বলবো? কি বলেছি? যেখানে টি থাকবে সেটাই কি? যেখানে অ্যানালগ। তাহলে অ্যানালগ সিগন্যালটাকে আমরা আমরা কি সিগন্যাল নামে ডাকবো? আমরা অ্যানালগ বলবো না, এখানে আমরা বলবো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আচ্ছা আচ্ছা।
এখানে দেখবে কোথাও অ্যানালগ কথাটা বলা নেই সিগন্যাল সেন্স সিস্টেমে, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলবো আমরা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এরকমই যদি আমি আর একটা অন্য সিগন্যাল লিখতাম, যেটা ধরো এক্স অফ এন, এক্স অফ এন বললে তাহলে কি হতো? সিগন্যালটা ধরো এক্স অফ এন, তাহলে কি হতো? আচ্ছা, তোমার এরম ভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, কিছুটা রিলেশন দিতে হবে। ধরো 2 সাইন পাই এন, দেখো এক্স অফ এন সমান 2 সাইন পাই এন, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বলো? এই পার্টটা না দিলেও তো ইন্ডিপেন্ডেন্ট, এই পার্টটা না দিলেও, ডিপেন্ডেন্ট বলা যেতে পারে। হ্যাঁ ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এই পার্টটা না দিলেও বলা যায়, শুধু এই রিপ্রেজেন্টেশনটা থেকেই মানে কিভাবে হ্যাঁ সিগন্যালটা লিখছে সেখান থেকেই বলা যাবে এইটাই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। হুম হুম, আর ইন্ডিপেন্ডেন্ট কি তাহলে আমার? ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে n। ব্র্যাকেটের ভেতর যেটা আছে তাহলে n। আর এই সিগন্যালটাকে কি সিগন্যাল বলবো? কন্টিনিউয়াস ইন টাইম। কন্টিনিউয়াস টাইম হবে কি? এখানে কি টি লেখা আছে? এন কি না না, বোঝায়? কন্টিনিউয়াস ইন n। হ্যাঁ এন কি বোঝায়? এন বোঝায়, এই যে কোথায় গেল এন লিখেছিলাম, এন বোঝায় ডিসক্রিট টাইম। তাহলে এই সিগন্যালটা কি সিগন্যাল? ডিসক্রিট টাইম। এই সিগন্যালটা আমার ডিসক্রিট টাইম সিগন্যাল। তো সিমিলারলি এটা আমরা টাইমে দেখলাম, এবার আমরা একটু ফ্রিকোয়েন্সি নিয়ে দেখে নেব একবার, এই কন্টিনিউয়াস আর ডিসক্রিটের কনসেপ্টেই দেখে নেব। তো যখন কোনো সিগন্যালকে আমি এক্স অফ ওমেগা আছে, এটা মাথায় রাখবে, যখনই আমি অন্য ডোমেনে চলে যাব, টাইম ছাড়া যে কোনো ডোমেনে চলে যাব যদি, সেটা ফ্রিকোয়েন্সি হোক, সেটা ল্যাপ্লাস হোক, সেটা মানে এস ডোমেন হোক, সেটা জেড ডোমেন হোক, যেখানেই চলে যাব সেখানে আমরা ক্যাপিটালে লিখি, ঠিক আছে? যদি আমি ধরো এক্স অফ ওমেগা বা এক্স অফ এফ লিখি, আচ্ছা ওমেগা কি আর এফ কি? ওমেগা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এফ? এফটা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দুটোই, একটা হ্যাঁ অ্যাঙ্গুলার, আসলে কেউ বেশিরভাগ সময়তেই আমরা এফটাকে ফ্রিকোয়েন্সি আর এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি, বাট ফ্রিকোয়েন্সি দুটোই, এটাকে শুধু ফ্রিকোয়েন্সি বললে সেটা বোঝানো হয় না, এটা লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর এদের মধ্যে রিলেশন কি? 2 পাই ওমেগা এফ। ইকুয়ালস টু হ্যাঁ 2 পাই এফ। তো আমরা যখন এই যে টাইমে যখন লিখছি টি বা এন দিয়ে লিখি, ঠিক আছে? যখন আমরা ইয়েতে লিখি, এনটা বেসিক্যালি, এন কথাটা হচ্ছে ডিসক্রিট বোঝানোর জন্য, আমরা এই এনটাকে এরকম ভাবেও লিখি স্যাম্পলিং এর পরে এক্স অফ এন টি এস, এই এন কথাটা টি এর সাথে আছে মানে সেই ডিসক্রিট টাইমেরই ব্যাপার চলছে, ঠিক আছে? তাহলে এন যদি কিছু না লেখা থাকে, শুধু এন থাকে, তাহলেও ডিসক্রিট টাইম, যদি এন টি লেখা থাকে তাহলেও ডিসক্রিট টাইম। আচ্ছা, এখানে এইগুলো কি বোঝাবে? আমার ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল। যখনই ব্র্যাকেটে আমার এফ বা ওমেগা লেখা থাকবে তখনই সেটা টাইম ডোমেন থেকে কোথায় চলে গেল? ফ্রিকোয়েন্সি ডোমেইনে। ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল। আর এই এক্স অফ টি থেকে এক্স অফ ওমেগা বা এক্স অফ এফ এ কে নিয়ে গেল? ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটা আমরা শিখব, ভালো করে শিখব। ফুরিয়ার ট্রান্সফর্ম ফুরিয়ার ট্রান্সফর্ম শিখতে কতদিন সময় লাগবে? লাগবে, অনেকটাই সময় লাগবে, অনেক কিছু আছে, ধরে ধরে শেখালে ভালো করেই সময় লাগবে। এবার ইটস আপ টু ইউ, তুমি বাড়িতে কতটা প্র্যাকটিস করছো। আমি ক্লাসে বড়জোর একটা দুটো এক্সাম্পল করাতে পারি, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো যদি প্র্যাকটিস করো নিজে বাড়িতে তাহলে তাড়াতাড়ি শিখে যাবে।
দেখতেই পাচ্ছ কতক্ষণ, আমি 1 ঘন্টা 1 ঘন্টা 15-20 মিনিট 1.5 ঘন্টা অবধি ক্লাস নিতে পারি ম্যাক্সিমাম। তাতে করে আমি লিখে লিখে কতগুলো প্রবলেম সলভ করতে পারবো, 2-3টে পার মানে একটা টাইপের আমি কথা বলছি। এবার ডিএফটি আছে, ডিটিএফটি আছে, তোমাদের এফএফটি এখন নেই, ফাস্ট ফুরিয়ার এর পরে যখন ডিএসপি পড়বে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, সেখানে গিয়ে পাবে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তো সেই যত তুমি নিজে প্র্যাকটিস করবে, তো সেই জন্যই আচ্ছা, যদি বই যদি একান্তই না কেনো সেক্ষেত্রে আমি না হয় তখন পরে কিছু প্রবলেম প্র্যাকটিসের কোয়েশ্চেন দিয়ে দেবো, তখন বাড়িতে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত শিখতে, প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস করো, যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করো, ইন্টারনেট থেকে প্র্যাকটিস করো দরকার পড়লে এক্সাম্পলস নিয়ে, বাট প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাসে 2-3টে এরমভাবেই এক্সাম্পল করাতে পারি, ম্যাক্স টু ম্যাক্স 2টো করানোর চেষ্টা করব, 1-3টে হলে ভালো, কিন্তু তার থেকে বেশি পড়ে থাকলে আমাকে ফুরিয়ার করাতে হবে, আমাকে জেড ট্রান্সফর্ম করাতে হবে, আমাকে ল্যাপলাস করাতে হবে, আমাকে কনভলিউশন করাতে হবে, সব কিছু করাতে হবে। তো সেজন্য আমারও সময় লাগবে, তো আপ টু ইউ। বুঝতে পেরেছি। ঠিক আছে, বাট আমি বলছি ভালো করে যদি তুমি শিখতে চাও, তুমি যদি শুধু যদি তোমার এই কলেজ এক্সামের জন্য টার্গেট হয় মোটামুটি, তো কলেজ এক্সামের জন্য হলে তুমি 1 উইক ভালো করে প্র্যাকটিস করো, তুমি মোটামুটি ফুরিয়ারের কিছুটা মানে অনেকটা পার্ট অ্যাটলিস্ট ভালো করে, ধরো ডিএফটি আর ডিটিএফটি আলাদা আলাদা করে শিখলে 2 উইকস এক সিঙ্গেল উইকস করে একটাতে দাও, তাহলেই হয়ে যাবে কলেজ এক্সামের জন্য এনাফ। বাট ডেলি প্র্যাকটিস করতে হবে ওই 1 সপ্তাহ, 2টো করে হলে 3টে করে হলে রোজ বাড়িতে প্র্যাকটিস করতে হবে। দেখো এমনিতে তো প্রবলেম কিছু না, ব্যাপারটা হয়ে যায় অনেক লেন্দি, তো ডিএফটি তেও অনেক লেন্দি আমরা দেখবো। তো কি হয়ে যায় যে আমি ক্লাসে বেশি করাতে পারবো না, আর তোমার তো সেই সূত্র বা ফর্মুলা তো একটাই, ইকুয়েশন তো একটাই তোমার, তো তোমার তো আলাদা করে শিখতে গেলে তোমাকে বেশি টাইপ দেখতে হবে, তো বেশি টাইপ প্র্যাকটিস যত তুমি নিজে করবে তোমার তার উপর নারিশ করতে পারবে ভালো করে। আচ্ছা, তো ফুরিয়ার করলাম, আমরা ফুরিয়ার দিয়ে আমরা চলে গেলাম ফ্রিকোয়েন্সিতে। এবার ফ্রিকোয়েন্সিতে যখন আমরা এই শুধু ওমেগা বা শুধু এফ লেখা থাকবে, তখন আমরা বলবো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এটাই যদি আমার এরকম লেখা থাকে এক্স অফ এন ওমেগা অর এক্স অফ এন এফ, তখন কি বলবো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডোমেনে যাবে হ্যাঁ, এটা। তাহলে আমরা কোনো সিগন্যালকে রিপ্রেজেন্টেশন দেখে সেটা কন্টিনিউয়াস ইন টাইম নাকি ডিসক্রিট ইন টাইম, কন্টিনিউয়াস ইন অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি নাকি ডিসক্রিট ইন ফ্রিকোয়েন্সি, এরকম ভাবে বলতে পারবো তো কোনো সিগন্যালকে দেখলে? হুম। ঠিক আছে, আচ্ছা, তোমাদের যদি এই যে ডিসক্রিট কথাটা, তাহলে আমরা কি দেখলাম, ডিসক্রিট কথাটা কোনো সিগন্যালকে তাহলে টাইম অ্যাক্সিস বরাবরও ডিসক্রিট করা যায়, আবার অ্যামপ্লিটিউড অ্যাক্সিস বরাবরও ডিসক্রিট করা যায়, তেমনি কোনো সিগন্যাল অ্যামপ্লিটিউড অ্যাক্সিস বরাবরও কন্টিনিউয়াস হতে পারে, টাইম অ্যাক্সিস বরাবরও কন্টিনিউয়াস হতে পারে। তো যখন তোমাকে কখনো জিজ্ঞাসা করা হবে যে ডিসক্রিট সিগন্যাল বলতে কি বোঝাও, তখন তুমি সবসময় কি জানবে যে, বা কন্টিনিউয়াস সিগন্যাল বলতে কি বোঝাও, তখন কন্টিনিউয়াস ইন টাইম জিজ্ঞাসা করছে নাকি কন্টিনিউয়াস ইন ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড জিজ্ঞাসা করছে, এটা আগে জানতে হবে। কারণ যদি কন্টিনিউয়াস টাইম মেনশন না করে, যদি বলে কন্টিনিউয়াস সিগন্যাল, সেটা 2 রকমের হতে পারে, কন্টিনিউয়াস টাইম সিগন্যালও হতে পারে, কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড সিগন্যালও হতে পারে, যেটা আমরা আমাদের সিলেবাসে দেখলাম, আমরা আমাদের সিলেবাসে দেখলাম একটু আগেই লেখা আছে, এই যে এখানে লেখা আছে আমাদের, কোথায় গেল আগের চ্যাপ্টারে, এই যে কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল, আবার কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট অ্যামপ্লিটিউড সিগন্যাল,
তো সেই রকম ভাবে আমাদেরকে আগে বুঝতে হবে যে কোন অ্যাক্সিস বরাবর কন্টিনিউয়াস বলছে বা কোন অ্যাক্সিস বরাবর ডিসক্রিট বলছে। কারণ দুটো অ্যাক্সিস বরাবরই কন্টিনিউয়াস হওয়া যায়, দুটো অ্যাক্সিস বরাবরই ডিসক্রিট হওয়া যায়, আবার একটাই ডিসক্রিট একটাই কন্টিনিউয়াসও হওয়া যায়। সেটা আমরা দেখলাম যে টাইম অ্যাক্সিসে ডিসক্রিট আর অ্যামপ্লিটিউড অ্যাক্সিসে কন্টিনিউয়াস হওয়া যায়, সেটাকে আমরা ডিসক্রিট সিগন্যাল বলি। তো এতটা অবধি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তো এবার আমরা কিছু বেসিক ফাংশনস দেখব, যেগুলো তোমাদের হয়তো সিলেবাসে এখানে লেখা নেই, বাট যেহেতু সিগন্যাল এন্ড সিস্টেম পড়ছি তো কিছু বেসিক ফাংশনস আমাদের দেখতে হয়, কিছু বেসিক সিগন্যালস আমাদের খুব দেখতে হয় যেগুলো আমাদের খুব কমন সিগন্যালস। তো সেরকমই কিছু বেসিক ফাংশনস এর মধ্যে তুমি হয়তো পড়ে এসেছো, যেহেতু বললে যে ইলেকট্রনিক্সেই ডিপ্লোমা করেছো, তো কন্ট্রোল সিস্টেম পড়ার সময় এগুলো আমাদের পড়তে হয়েছে। তো আমরা কিছু দেখব, কিছু বেসিক সিগন্যালস বা বেসিক ফাংশনস। কিসের কথা বলছি বুঝতে পারছো? বেসিক সিগন্যালস বা বেসিক ফাংশনস। একটার নাম বললেই হয়তো বুঝতে পেরে যাবে। তো আমরা চারটে এরকম ফাংশন পড়বো। প্রথমে যেটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে স্টেপ বা ইউনিট স্টেপ ফাংশন। ও হ্যাঁ, মনে পড়েছে। স্টেপ বা ইউনিট স্টেপ ফাংশন, আমরা ইউনিট স্টেপটা দেখবো। ইউনিট স্টেপ আর স্টেপের মধ্যে কি ডিফারেন্স? ইউনিট স্টেপের ক্ষেত্রে আমার ওই স্টেপ সাইজটা হয় 1, আর স্টেপের ক্ষেত্রে স্টেপ সাইজটা হয় এ যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো আমরা ইউনিট স্টেপ দিয়ে দেখবো, বাট এটা শুধু স্টেপও হতে পারে। তো এইটা হচ্ছে আমার টাইম অ্যাক্সিস, এটা আমার টাইম অ্যাক্সিস। আমরা ইউনিট স্টেপকে বা আমাদের স্টেপ সিগন্যালকে আমরা লিখি ইউটি দিয়ে, where ut equals to t, sorry ut equals to 1 for, আচ্ছা এখানে আগে লিখে দিই, ut equals to 1 for t greater equal to 0 and ut এর ভ্যালু 0 for t less than 0। এটা হচ্ছে সিগন্যালের রিপ্রেজেন্টেশন। কি বোঝাচ্ছে? এইটা আমার এই অ্যাক্সিসটা ut এর ভ্যালু যখন t এর ভ্যালু 0 বা 0 থেকে বড় তখন ut এর ভ্যালু হচ্ছে 1, এটা আমার 1। আর যখনই t এর ভ্যালু 0 বা 0 থেকে যখন ছোট তখন t এর ভ্যালু 0, দেখো ut এর ভ্যালু 0, দেখো এই পাশে t এর ভ্যালু 0 থেকে ছোট কারণ এই জায়গাটা t, তাই জন্য এই লেফট হ্যান্ড সাইডে আমার ut এর কোনো ভ্যালু নেই, ut শুরুই হচ্ছে 0 থেকে। তার আগে পর্যন্ত ut নিজেই 0 ছিল, কারণ তার আগে যদি আমি এই অ্যাক্সিসটাকে বাড়িয়ে দিই, এই অ্যাক্সিসটাকেই বাড়ানো হবে, আমার কোনো সিগন্যাল থাকবে না এর পাশে। এই যে অ্যাক্সিসটাকে বাড়িয়ে দিলাম, হ্যাঁ দেখো কোনো সিগন্যাল নেই, কারণ t যদি 0 থেকে ছোট হয় তখন ut এর ভ্যালু 0। তো এটাকে যদি আমি শুধু স্টেপ আঁকতাম, শুধু স্টেপ আঁকলে এরকম দেখতে হতো জিনিসটা, কিছুই না, শুধু ভ্যালু গুলোতে একটু ডিফারেন্ট। ut যদি আমি বলি, ut যদি আমি লিখি, এটাকে আমরা বলবো a ইউনিট, কারণ এই 1টার জন্য, আর এদিকে t থাকবে সিমিলারলি একদম সেম, এটা হয়ে যাবে ut সমান 1 এর জায়গায় a, কারণ এখানে a হয়ে গেছে ভ্যালুটা, ফর t greater equal to 0 and 0 for t less than 0। এটা হচ্ছে স্টেপ ফাংশন, স্টেপ সিগন্যাল বা ফাংশন। তাহলে ইউনিট স্টেপও দেখলাম, শুধু স্টেপও দেখলাম, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তাহলে তফাৎটা কি? যেখানে যেখানে 1 থাকবে সেটার জায়গায় a চলে আসবে। যদি আমি a এর জায়গায় 1 পুট করি তাহলে ইউনিটটা পেয়ে যাব। তো সেরকম ভাবে আমি যদি এর পরেরটায় শুধু ইউনিট র্যাম্পটা আঁকি, ইউনিট র্যাম্পটাই আমি আঁকবো, তুমি বলে দেবো কিরকম হয় শুধু র্যাম্প বললে। সরি, ইউনিট র্যাম্প, ইউনিট র্যাম্প কিরকম দেখতে হয় আগে আমি ড্র করি।
এগুলো সিলেবাসে লেখা নেই, কিন্তু তাও পড়তে হচ্ছে, কারণ আমাদের লাগবে, স্টেপ ফাংশন লাগবে, ইম্পালস রেসপন্স বুঝতে লাগবে। তো তার জন্য আমাদের আগে সিগন্যাল গুলো কিরকম দেখতে হয় সেটা জানাটা খুব দরকার, তাই এগুলো দেখা। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে সিলেবাসে নেই তবু কেন পড়ছি, ঠিক আছে? এগুলো আমাদের দরকার। কিছু কিছু হয় না যেগুলো আমাদের প্রি রিকুইজিট হয়, তো হতেই পারে ভুলে গেছো, তো সেজন্য একবার জেনে রাখলাম। আচ্ছা, আর একটা বলে দিই, যদি আমি ইউটির এটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে হয়ে যাবে ইউ অফ এস, ক্যাপিটাল ইউ অফ এস, তার ভ্যালু হয়ে যায় আমার 1/s। ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের পরে লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এর একটা টেবিল মতো ছিল না? হ্যাঁ, তো পরে ওই টেবিল, একটা তো পরে টেবিল দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি এই একটা লিখলাম, পরে টেবিল যখন লাগবে টেবিল দিয়ে দেবো, ল্যাপ্লাস যখন করব তখন টেবিল দিয়ে দেবো। এরকম ভাবে সবকটারই আছে, 1/a² এরকম ভাবে সবকটারই থাকবে। তো এটা ইউনিট র্যাম্প কিরম ভাবে রিপ্রেজেন্ট করি, ইউনিট র্যাম্পকে আমরা র্যাম্প সিগন্যালকে লিখি আর অফ টি দিয়ে। আর অফ টি সমান টি ফর টি গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড 0 ফর টি লেস দেন 0। এখানেও দেখো, যখন টি এর ভ্যালু 0 থেকে কম তখন আর অফ টি সিগন্যালটা এক্সিস্ট করে না, তার মানে ভ্যালু 0, এক্সিস্ট করে না মানে ভ্যালু 0। আর যখন টি এর হ্যাঁ ভ্যালু 0 থেকে আসতে শুরু হয়েছে, 0তে টি এর ভ্যালু 0তে কিন্তু আর অফ টি এর ভ্যালু 0, দেখো তাই তো বলেছে আর অফ টি এর ভ্যালু টি এর সমান, তাহলে টি ইকুয়ালস টু 0 পুট করলে আর অফ টিও 0, তাই জন্য 0তে 0 থেকেই শুরু হয়েছে। আমার আঁকাটাই হয়তো একটু ভুল লাগছে, কিন্তু 0তে 0 থেকেই শুরু হয়েছে। তারপরে এবার যত টি এর ভ্যালু বেড়েছে সেটাই আর অফ টি এর ভ্যালু হয়েছে। তো এটা হচ্ছে আমার র্যাম্প ফাংশন। এটাকে আমরা অন্য কিভাবে লিখতে পারি, আমরা আর অফ টি কে যদি আমরা এইটা দিয়ে ইউনিট স্টেপ দিয়ে লিখতে চাই তখন হবে টি ইনটু ইউটি। তাহলে আমার দেখো, বুঝতে পারলে কি হলো? টি ইন্টু ইউটি, কারণ ইউটির ভ্যালু তো 1, তো আমি এটাকে ভাবতেই পারি ইউনিট স্টেপ ফাংশনকে আমি যদি টি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই আমার র্যাম্প ফাংশন পেয়ে যাব। বোঝা গেল কি বললাম? আর যদি আমি শুধু র্যাম্প, এই জায়গাটা বুঝতে পারলাম না। কি কি বললেন? টি আর অফ টি সমান টি, তো আর অফ টি কে আমি এরকম ভাবে তো লিখতে পারি, হ্যাঁ আর অফ টি সমান টি ইন্টু 1, টি ইন্টু 1 লিখতে পারি তো টি কে আমি, আর হ্যাঁ 1 মানেই তো ইউটি, ফর টি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফর টি গ্রেটার ইকুয়াল টু 0তেই কি হয়ে যাবে, ইউ হুম অফ টি সমান 1, তাহলে সেইখানেই আমি হুম ইউ অফ টি সমান 1 এর জায়গায় ইউ অফ টি বসাতে পারি। ইউ অফ টি সমান যদি 1 হয়, 1 সমান ইউ অফ টি লিখতে পারি তো? হ্যাঁ 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 আমি সেটাই করেছি। আর যখন 0 তখন তো এও 0 আবার এও 0, তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে 0 এর ক্ষেত্রে যখন আমি দেখবো 0 থেকে কম, টি এর ভ্যালু যখন 0 থেকে কম, তখনও এটা সত্যি, কারণ তখন কি হবে, তখন ইউ অফ টি 0। এখানে পুট করে দেখো, যখন আমার টি এর ভ্যালু 0 থেকে কম তখন হচ্ছে ইউ অফ টি 0, তাহলে 0 ইন্টু টি কত হয়ে যাবে, 0, তাহলে আর অফ টিও 0 হয়ে যাবে ফর টি লেস ইকুয়াল টু 0। তাহলে দুদিক থেকেই সত্যি হলো। যখন টি এর ভ্যালু গ্রেটার দেন 0 তখন ইউ অফ টি 1, তাহলে সেটা যদি বসিয়ে দিই তাহলে আর অফ টি সমান টি ইন্টু 1, তাই তো? তাহলে এটাই ফেরত পাচ্ছি, আর অফ টি সমান টি ফর টি গ্রেটার ইকুয়াল টু 0। আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ 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 আর যখন টি লেস দেন 0 তখন ইউ অফ টি এর ভ্যালু কত, 0, তাহলে টি এর সঙ্গে তখন 0 গুণ হবে। যখন টি লেস দেন 0 তখন টি এর সঙ্গে 0 গুণ হবে, তখন এই টি এর সঙ্গে 0 গুণ হওয়া মানে কি, কোনো কিছুর সঙ্গে 0 গুণ হওয়া মানে 0 পাবো, তাহলে আর অফ টিও তখন 0 হবে। তো সেটাই তো আমি এখানে লিখেছিলাম, আমার যখন এটাকে রিপ্রেজেন্ট করেছিলাম, যে আর অফ টি টি গ্রেটার ইকুয়াল টু 0 তে টি দেবে, আর টি ইকুয়ালস টু টি লেস ইকুয়াল টু লেস দেন 0 তে 0 দেবে। তো সেটাই পাচ্ছি, এই ইউটি দিয়ে রিপ্রেজেন্ট করলেও সেটাই পাচ্ছি। এবার বুঝতে হ্যাঁ পেরেছো?
আচ্ছা, আর যদি আমি এমনি র্যাম্প ফাংশনকে, ইউনিট র্যাম্প না, এমনি র্যাম্প ফাংশনকে ড্র করি, তাহলে যেটা হবে আমার আর অফ টি কে আমি যেটা ভাবে লিখি, তখন আর অফ টি হয়ে যায় আমার এটি, এটি হয়ে যায়, ঠিক আছে? বেসিক্যালি এরকম বা এরকম আর একটু নিচে দিয়ে যায়, 80 for t greater equal to 0 or and 0 for t less than 0. তো প্রত্যেকটাই ইউটির আমি ভ্যালুটা এ হয়ে যাবে, হ্যাঁ বলো। ইউটির ভ্যালুটা এ হয়ে যায়। হ্যাঁ, কারণ এখানেও দেখো এটাও কিন্তু সত্যি হবে, এটাতে এই ক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি, এই ক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারবো যে আর অফ টি সমান টি ইন্টু ইউটি। কারণ কি, কারণ ইউটি যদি আমি দেখি শুধু স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ আর দেখবো না, তখন তখন দেখবো শুধু স্টেপ ফাংশন, তখন দেখো ইউটির ভ্যালু তো এ, টি গ্রেটার দেন জিরোর জন্য। তো তখন আমি টি এর সঙ্গে যদি টি গ্রেটার দেন জিরোতে এ গুণ করি, তাহলে এ গুণ হয়ে গেলে এটিই তো হচ্ছে। আমি যখন শুধু র্যাম্প ফাংশন দেখছি তখন তো ইউটির ভ্যালু এই যে এ, শুধু র্যাম্প ফাংশনের জন্য তো শুধু স্টেপ ফাংশন দেখবো, তখন তো আর ইউনিট স্টেপ দেখবো না, শুধু র্যাম্পের জন্য শুধু স্টেপ দেখবো, তখন তো ইউটির ভ্যালুটা এ। তাহলে এ ইন্টু টি সমান এটি, কার জন্য? টি গ্রেটার দেন জিরোর জন্য। আবার দেখো ইউটির ভ্যালুটা জিরো, টি লেস দেন জিরোর জন্য, তখন আবার যদি জিরো গুণ করি তখন আবার জিরো হয়ে গেলে এই যে জিরো ফর টি লেস দেন জিরো। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, পরের পেজে যাই, আর দুটো ফাংশন করে নিই, তারপর আজকে ক্লাসটা এন্ড করব, বাকি পরের দিন দেখবো আমরা। আরো কিছু ফাংশন আছে, বাট তার মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট সে দুটো আজকে দেখে নেব, ঠিক আছে? আজকে ক্লাসটা এমনি দেরি হয়েছে, পরের দিন থেকে টাইমে জয়েন করবে, হ্যাঁ? আসলে আমার এর পরেও হ্যাঁ, ঠিক ক্লাস আছে। থাকে একটা। ইউনিট প্যারাবোলিক ফাংশন। ইউনিট প্যারাবোলিক ফাংশনটা কিরকম দেখতে হয় আমরা আগে ড্র করে নিই। একটুখানি এবড়ো খেবড়ো হবে এখানে, তো প্যারাবোলিক ফাংশনকে আমরা পি অফ টি দিয়ে ডিনোট করি, পি অফ টি সমান টি স্কোয়ার বাই টু। এটাই যদি ইউনিট না হতো তাহলে আমি লিখতাম এটি স্কোয়ার বাই টু, ঠিক আছে? তখন লিখতাম এটি স্কোয়ার বাই টু, তাহলে এটা হচ্ছে টি স্কোয়ার বাই টু। হ্যাঁ, আমি আর আজ এখন আর এই দুটোর আমি লিখেছি, বেশি গুলিয়ে যাচ্ছে, এতে আর লিখবো না, ইউনিট দিয়েই কাজ করব আমরা, ঠিক আছে? কারণ আমরা পরে যখন দেখবো হ্যাঁ, আমরা ঠিক আছে। বেশিরভাগ জায়গায় ইউনিট স্টেপ নিয়েই কাজ করছি, তো ইউনিট দিয়েই থাক আমাদের এখন পড়াটা। তো এটাকেও যখন আমরা চেষ্টা করব ইউনিট স্টেপ দিয়ে লেখার, তো যদি আমি ইউনিট স্টেপ দিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি টি স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান। আচ্ছা, এটাতে আর এটাকে ভালো করে আগে রিপ্রেজেন্টেশনটা করি, তারপর for t greater equal to 0 আর 0 for t less than 0। দেখো এপাশে কোনো ভ্যালু নেই, তাহলে আমি কি লিখতে পারি? p of t সমান t স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান। তাহলে এটাকে আবার কি লিখতে পারি? হ্যাঁ t স্কোয়ার বাই টু ইন্টু ইউটি, হ্যাঁ হ্যাঁ, ইউটি পেরেছি। লিখতে পারি। তো ইউটি লেখা লেখা মানে কি হলো? তাহলে এটা আমার সত্যিই তাই, কারণ ইউটির ভ্যালু 1 ফর টি গ্রেটার ইকুয়াল টু 0, তো 1 তখন গুণ করলে এই রেঞ্জ থেকে এদিকে গেলে 1 গুণ করতে হবে, তখন টি স্কোয়ার বাই টু ফেরত পেয়ে যাব। আর যখন এপাশের রেঞ্জটা তখন তো 0 গুণ করতে হবে, কারণ ইউটির ভ্যালু তখন 0, তখন আবার 0ই পেয়ে যাব। তো তাহলে এটা সত্যি আমার, তাহলে পি অফ টি সমান টি স্কোয়ার বাই ইউটি। এটা আমি পেলাম, যে কি করলাম, প্যারাবোলিক ফাংশনকে, প্যারাবোলিক সিগন্যালকে বা প্যারাবোলিক ফাংশনকে আমি ইউনিট স্টেপ ফাংশন দিয়ে কি করে রিপ্রেজেন্ট করবো সেটা আমি দেখলাম। আচ্ছা, এটা আর একটা জিনিসও লেখা যায়, যেহেতু প্যারাবোলিককে আবার আমি র্যাম্প দিয়েও লিখতে পারি, তো সেটা কিভাবে লিখি? প্যারাবোলিক সিগন্যালকে আমি এরকম লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ আর টি ডিটি, বা আমরা এটা বলতে পারি
যদি আমি প্যারাবোলিকের ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি র্যাম্প পাবো। কি করে হচ্ছে দেখো তো, একবার যদি ডিফারেন্সিয়েশনটা করে দেখি, ডিফারেন্সিয়েট করে বলো তো, হাফটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে ডি ডিটি অফ টি স্কোয়ার। তো হ্যাঁ, okay. বলতে পারি তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই পেয়েছি, এইটাই পেয়েছি, হ্যাঁ, এটাই ছিল। এটাই পেয়েছি, কোনো অসুবিধা নেই। ঠিক সেরকমই যদি ইন্টিগ্রেশনও করতাম, টি ডিটির ইন্টিগ্রেশন হতো, তাই তো, আর আর অফ টি ছিল, কি ছিল টি, তাহলে টি ডিটির ইন্টিগ্রেশন হলে কি পাই, টি স্কোয়ার বাই 2, হুম, তাই তো, এটাই সমান হ্যাঁ, পিটি আমার। তাহলে এটাও বলতে হ্যাঁ, পারি তো দুদিক যে থেকে ঠিক ঠিক। প্যারাবোলিকের ডিফারেন্সিয়েশন করলে র্যাম্প ফেরত পাই, আর র্যাম্পের ইন্টিগ্রেশন করলে প্যারাবোলিক পাই, বলতে পারি। হ্যাঁ, 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 হুম। আর একটা ইম্পর্টেন্ট যেটা লাস্ট দেখবো আজকে, সেটা হচ্ছে আমাদের ইম্পালস ফাংশন। ইম্পালসটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পালস আর স্টেপ দেখবে প্রচুর লাগছে আমাদের, ইম্পালস আর স্টেপ প্রচুর লাগছে। আমি ইম্পালস আর স্টেপ লিখে ফেললাম গো, ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন বুঝতে গেলে, ইম্পালস মানে কি, আমরা অনেক সময় কথাটা ইউজ করি যে ইম্পালসিভ কিছু করে ফেলিস না, মানে হঠাৎ করে কিছু অ্যাকশন নিয়ে ফেলিস না, বা হঠাৎ করে কিছু সাডেন কিছু করে ফেলিস না। তো ইম্পালস জিনিসটা একটা সাডেন জিনিস, মানে অন্য কোথাও কোনো ভ্যালু নেই, হঠাৎ করে কোনো একটা পয়েন্টে একটা সাডেন ভ্যালু। কি একটা বললাম বোঝা স্পাইক গেছে? মতন। একটা স্পাইক, একদমই হুম, তাই, একটা স্পাইক। তো আমরা যদি এরকম একটা জিরোতে যদি একটা স্পাইক আঁকি, এটা আমার জিরোর লাইনটা। তো আমি যদি এখানে এরকম ভাবে দেখাই, এদিকে আমার গেছে টি, এটাকে যদি আমি নাম দিই, ইম্পালসকে আমরা কিভাবে লিখি, ডেল টি। এটা ধরো জিরোতে একটা স্পাইক, তাহলে এটা আমার ইম্পালস। কি হয় বেসিক্যালি, ইম্পালস ফাংশনকে আমরা কিভাবে লিখি, ইম্পালস ফাংশন হচ্ছে বেসিক্যালি এরম ভাবে রিপ্রেজেন্ট করি, ওটার এরিয়াটা বেসিক্যালি দেখি, এরিয়া আন্ডার দ্য কার্ভ হয় না। তো যদি আমি ডিটি রেসপেক্টে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অব্দি পুরো সিগন্যালটাকে আমি যদি এরিয়াটা ক্যালকুলেট করি, ইন্টিগ্রেশন করা মানে তো এরিয়াটা দেখা, তো বেসিক্যালি সেটা যদি করি তার ভ্যালু হয় 1। তো আমরা অনেক সময় লিখি ডেল টি ইকুয়ালস টু 1 অ্যাট টি ইকুয়ালস টু 0, তাই তো, এরম ভাবেই লিখি তো, হ্যাঁ, 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 del t equals to 1 at, because ওর শুধু একটাই পয়েন্টে ভ্যালু থাকে। আর del t equals to 0 for t not equal to 0, মানে 0 ছাড়া যে কোনো আমার ভ্যালুতে কি হবে, আমার del t এর ভ্যালুটা 0 হবে। দেখো বোঝা গেছে? হ্যাঁ, তো এরপরে আমরা আরো কিছু কিছু সিগন্যাল আছে, সেগুলো আমরা আবার পরের দিন দেখবো। যেরকম একটা ধরো রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল আছে, রেক্ট্যাঙ্গুলার পালস সিগন্যাল আছে, তারপর ট্রায়াঙ্গুলার পালস আছে, সিগনাম ফাংশন আছে, সিঙ্ক ফাংশন, গসিয়ান ফাংশন, সাইনোসয়েডাল বা এগুলো তো আমরা জানি। তাছাড়া আরো কিছু আছে, এক্সপোনেনশিয়াল, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, রিয়েল এক্সপোনেনশিয়াল, এই দুটো দেখবো। আর তারপরে আমরা দেখবো কি করে আমরা কি ভাবে আমরা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে আমি গ্রাফ আঁকছি, কখনো কখনো আমি এরম ভাবে ইকুয়েশন লিখছি, আরো আমরা কি টাইপে এক্সপ্রেস করতে পারি সেটা আমরা তখন দেখব। ঠিক আছে? আজকে যে ক্লাসটা করালাম সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো অসুবিধা, কোনো ডাউট, কোনো পড়ানো বুঝতে অসুবিধা, বা কোথাও আমার বলতে ভুল হয়েছে বা কিছু এরকম? না, না, বুঝতে পেরেছি সবই। ক্লাস বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? এভাবে পড়ালে মাথায় ঢুকবে তাহলে, অসুবিধা নেই তো? হ্যাঁ, ঠিক আছে এরম ভাবে। ঠিক আছে, তাহলে আমি আমি একটু আস্তে আস্তে ধরে ধরেই পড়াই, তো চেষ্টা করব তোমাদেরকে ধরে ধরেই পড়াতে, তাতে করে চেষ্টা করবো পুরোটাই কমপ্লিট করিয়ে ফেলার, তো সময় মতো আর কি।
তো এখন তো সময় আছে, টাইমলি কোর্সটা পারচেস করে ফেলেছো, তো আশা করি কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক, এবার পরের দিন আবার দেখাবো, তো একটু টাইমে জয়েন করবে, ঠিক আছে, পরের দিন থেকে। আমি হ্যাঁ, গ্রুপে ঠিক লিংক আছে। দিয়ে দিই, মোটামুটি ওই 6:30টাতেই লিংক দিয়ে দিই, বা আর মাঝে মাঝে চেষ্টা করি আগে দিয়ে দেওয়া, তো লিংক দিয়ে দেবো, তোমরা জয়েন করে যাবে। আচ্ছা, আমি তাহলে আজকে ঠিক রেকর্ডিংটা আছে। স্টপ করলাম এখানে।